প্রণয়ের অমল কাব্য পর্ব 17। ইরফান ঢোক গিলল। লম্বা শ্বাস টেনে মাইরার কাঁধে হাত রেখে মাইরাকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করায়। মাইরা আবারও ইরফানের দিকে সিটিয়ে আসে। ইরফান বাধা দিল না। সে ঠোঁট বাঁকায়, দু হাতে মাইরার গাল ধরে উপর দিকে করে। মাইরা চোখ বুঝে, চোখের পানিতে গাল ভিজে একাকার। ইরফান ঠান্ডা গলায় বলে, কাঁদছো কেন? মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলে মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মাইরার মুখ মুছে দেয়। মৃদু স্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মাইরাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মাইরা উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো মাইরার সামনে দাঁড়ায় ইরফান। মাইরা দ্রুত দুপা পিছিয়ে যেতে চায়। ইরফান মাইরাকে টেনে ধরে। মাইরা শুকনো মুখে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় বলে, ইউ নো, শাড়ি পরে তোমায় কতটা জঘন্য লাগে, আর কখনো পরবে না, আন্ডারস্ট্যান্ড? মাইরা চোখ নামিয়ে নিয়েছে। ইরফানের কথায় রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হলো না, বরং ইরফানের ভয়েস টোনে তার শরীরে অদ্ভুত শিরশিরানি অনুভূতি হয়। ইরফান মাইরার গলার নিচে তিলটার ডান হাতের বুড়ো আঙ্গুল ছুঁয়ে দিয়ে দৃষ্টি সেতায় নিবদ্ধ রেখে গলা নামিয়ে বলে, ইউ আর আ ভেরি লিটল গার্ল, লিটল গার্লদের জন্য শাড়ি নয়। মাইরা ঢোক গিলে ইরফানকে ঠেলে তার থেকে সরাতে চায়। ইরফানের বোধহয় পছন্দ হলো না মাইরার এমন ব্যবহার। বাঁ হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তাকায় মাইরার পানে, গম্ভীর গলায় বলে, আম্মুর অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে? মাইরার মন খারাপ হয়। শাড়ি মেয়েদের সৌন্দর্য। শুনেছে স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরতে দেখে খুব পছন্দ করে, আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না, পরলেও বলে জঘন্য লাগছে। ইরফান অনবরত মাইরার গলার নিচে স্লাইড করে। মাইরা মিনমিন করে বলে, হাত সরান। ইরফান মাইরার নত মুখপানে তাকায়। ইরফানের চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফানের চোখ লাল। মাইরা ঢোক গিলে প্রশ্ন করে, আপনি কি অসুস্থ? ইরফান ছোট্ট করে বলে, মাইরা তার গলায় ইরফানের স্লাইড করা হাত বাঁ হাতে ধরে ফেলে। মিনমিন করে বলে, কি অসুখ আপনার? ইরফান মাইরার মুখপানে চোখ বুলিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, শাড়ি পরেছ কেন, স্টুপিড? মাইরা আবারও মিনমিন করে বলে, আপনার আম্মুই তো বলল। ইরফান শুকনো ঢোক গিলে বলে, মাইরার পেট জড়িয়ে উঁচু করে ধরে বেডের কাছে নিয়ে আসে। বেডের পাশে দাঁড়িয়ে বাম পা মাটিতে রেখেই ডান পা বেডের উপর রাখে। এরপর মাইরাকে তার ডান পায়ের উরুতে বসিয়ে দেয়। মাইরা মৃদু চেঁচিয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। কাপা কণ্ঠে বলেন, নামা নামায়, পড়ে যাব। ইরফান শান্ত চোখে মাইরার মুখপানে যায়। ডান হাতে মাইরার কোমর জড়িয়ে বাম হাতে মাইরার সামনে আসা চুলগুলো পিছনে নিয়ে যায়। দৃষ্টি মাইরার গলার নিচে তিলটায় নিবদ্ধ। মাইরা ইরফানের দৃষ্টিতে এলোমেলো দৃষ্টি ফেলে। কাপা কণ্ঠে কিছু বলতে চায়, আপনি? বলতে পারে না। ইরফান তার আগেই মাইরার গলায় মুখ গুজে দিয়েছে। মাইরার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের পায়ের উপর ঝুলিয়ে বসা দু হাতে ইরফানের জড়িয়ে ধরা গলায় হাতের বাঁধন ঢিল হয় আপনা আপনি। পড়ে যেতে নিলে ইরফান দু হাতে শক্ত করে মাইরার কোমর জড়িয়ে ধরে। লম্বা শ্বাস টানে। মাইরা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মাইরার তিলটার উপর তার শুষ্ক ঠোঁটজোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, মাই বাড ফ্লাওয়ার। মাইরা ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বোধহয় বিরক্ত হলো। তিলটার উপর বেশ অনেকটা শক্তি খাটিয়ে দাঁত বসায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেড়ে দেয়, তবে মুখ তোলে না। সেভাবেই বেশ কিছুক্ষণ থেকে ছোট্ট একটা শব্দহীন চুমু এঁকে দেয় ক্ষতস্থানে। মাইরা বোধহয় বুঝলো হৃৎপিণ্ড লাফিয়ে বের হয়ে আসবে বোধহয় মেয়েটার। ইরফান মাথা তুলে তাকায় মাইরার মুখপানে। মাইরা মাথা নিচু করে চোখ বুঝে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরে আমায় অসুস্থ বানিয়ে বলো আমি অসুস্থ কিনা, স্টুপিড গার্ল। মাইরা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। এলোমেলো শাড়ি পরিহিত মাইরাকে দেখে ইরফান বারবার ঢোক গিলে কপালে দু আঙ্গুলের সাহায্যে স্লাইড করে বিরক্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর মাইরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, শাড়ি তুমি খুলবে নাকি আমি? মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান মাইরার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে, নো, আই থিঙ্ক তুমি আমার দেওয়া পানিশমেন্ট লাইক করছো, তাই এখনও দাঁড়িয়ে আছো। অ্যাম রাইট? কথাটা বলে মাইরার দিকে আরেকটু এগিয়ে গেলে মাইরার দু হাতে ইরফানের পেটে ধরে ঠেলে দেয়। মিনমিন করে বলে, খুলছি তো শাড়ি।
আপনি যান প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা বুঝলো এই লোক যাবে না, তাকে ওয়াশরুমেই যেতে হবে। কি আর করার ভাবনার মাঝে ইরফান গম্ভীর গলায় বলে, 5 মিনিটস টাইম, ফার্স্ট চেঞ্জ করো। কথাটা বলে ব্যালকনিতে চলে যায়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, দৌড়ে গিয়ে ব্যালকনির দরজা আটকে দেয় এপাশ থেকে। এরপর দরজা ঘেঁষে দাঁড়িয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ডান হাতে ইরফানের কামড় দেওয়া স্থানে হাত দিলে ব্যথা পায়, কেঁপে ওঠে কেমন, ঢোক গিলে নিজেকে শান্ত করে। একটা কালো জামা বের করে ফটাফট শাড়ি পাল্টে জামা পরে নেয় মাইরা। এর মাঝে খুক খুক করে বেশ কয়েকবার কাশলো। স্টুপিড, ওপেন দ্য ডোর। মায়েরা ঢোক গিলে ওড়না ছাড়াই দৌড়ে দরজা খুলতে গিয়ে আবারও পিছিয়ে আসে। ওড়না খুঁজতে থাকে, বাট খুঁজে পায় না। মুখটা অসহায় হয়ে আছে। ওপাশ থেকে ইরফান বিরক্ত হয়। মায়েরা উপায় না পেয়ে শাড়ি গায়ের উপর জড়িয়ে দ্রুত দরজা খুলে দেয়। ইরফান রেগে বলে, হোয়াট ইজ ইউর প্রবলেম স্টুপিড? মায়েরা 2 পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলে, সরি। ইরফান দেখলো মায়েরা নিজের গায়ে শাড়ি পেঁচিয়ে রেখেছে। বিরক্ত হলো, একে শাড়ি খুলতে বললাম, আবারও সেই শাড়ি পেঁচিয়েই রেখেছে। ইরফান মায়েরার কাছ ঘেঁষে দাঁড়িয়ে শাড়ি নিয়ে টান দিতে নিলে মায়েরা উকি করে। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মায়েরা অনবরত কাশতে থাকে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরার গাল 2 হাতে ধরে মায়েরার মুখপানে তাকালে দেখলো কাশতে কাশতে মেয়েটার চোখ মুখে কেমন লাল হয়ে গিয়েছে। ইরফান বিচলিত কণ্ঠে বলে, কী প্রবলেম হচ্ছে তোমার? মায়েরা ঠেলে ইরফানকে সরিয়ে দিতে চায়। কোনো রকমে হাঁসফাঁস করতে করতে বলে, আপনি সিগারেট খেয়েছেন? আমার বমি আসছে, ওয়াক। ইরফানের মনে পড়ল মায়েরার অ্যাজমার প্রবলেমের কথা। অনুতপ্ত স্বরে বলল, সরি লিটল গার্ল। মায়েরা ইরফানের কথা শুনলই না। তার বমি আসছে, এই লোক মনে হয় সিগারেট গায়ে মাখিয়ে নিয়ে এসেছে। হঠাৎই হাঁসফাঁস করতে করতেই রেগে বলে, সরবেন আপনি? দেখছেন না আমার বমি পাচ্ছে? এই সব ছাইপাশ খেয়ে ঘেঁষাঘেঁষি করছেন কেন? উফ। ইরফান ভুরু কোঁচকালো। অ্যাজমা থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই মেয়ের বমি পাচ্ছে কেন? মায়েরা চেঁচানোর রেগে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা আবারও উকি করতে নিলে ইরফান মুহূর্তেই নরম গলায় বলে, সরি সরি, কোথায় কষ্ট হচ্ছে তোমার? মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফানকে ঠেলে। এই লোকের গা ভর্তি সিগারেট। ইরফান কিছু একটা ভেবে নিজেই মায়েরার থেকে খানিকটা দূরে সরে গায়ের কোট খুলে ছুঁড়ে ফেলল। এরপর দ্রুত হাত চালিয়ে শার্টের বোতামগুলো খুলে শার্ট ছুঁড়ে মারল। এরপর মায়েরার গাল ধরে মৃদু স্বরে বলে, এখনও প্রবলেম হচ্ছে? মায়েরার নাড়ি ভুড়ি সব উল্টে আসছে। কি জঘন্য গন্ধ। ইরফানকে ধাক্কা দিলে ইরফান মায়েরাকে টেনে ধরে। চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম হচ্ছে তোমার? টেল মি স্টুপিড। মায়েরা মুখ চেপে কাশে। কোনো রকমে বলে, ছাড়ুন, আমার বমি আসছে, বাথরুমে যাব আমি। ইরফান দ্রুত মায়েরাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। মায়েরা কয়েক সেকেন্ডের মাঝেই গলগল করে বমি করে দেয়। পিছু দাঁড়িয়ে ইরফান দেখলো মায়েরা বমি করছে। ভীষণ চিন্তিত হয় ছেলেটা। মায়েরাকে আগলে ধরলে মায়েরা ছ্যাঁত করে ওঠে, কিন্তু দুর্বলের জন্য নিজেকে ছাড়াতে পারল না। মায়েরার কান্না পাচ্ছে। এমন উকি আসলে কি যে অসহ্য লাগে। ইরফান ডান হাতে বাড়িয়ে মায়েরার মুখ মুছে দেয়। মায়েরা ঘাড় বাঁকিয়ে দুর্বল কণ্ঠে বলে, কি করছেন? ইরফান কিছু বলল না। ট্যাপ ছেড়ে নিজের হাত ধুয়ে মায়েরার মুখে পানি দিয়ে দেয়। মায়েরা ইরফানকে আটকে নিজেই বেসিনে ভালোভাবে মুখ ধুয়ে নিল। এখন একটু ভালো লাগছে। উকি করলে বেশি খারাপ লাগে। ইরফানকে ঠেলে সরাতে চায় নিজের থেকে। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? রাগিও না আমায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি ব্রাশ করব, সরুন। ইরফান ভুরু কুঁচকে বলে, নো। ইরফানের মুখ থেকে আবারও সিগারেটের গন্ধে মায়েরা 2 হাতে তার মুখ চেপে ধরে। ইরফান ভুরু কুঁচকালো। নিজের উপরেই বিরক্ত লাগলো। এই বাচ্চার উপর বিরক্ত লাগলো। সে কি এমন খেয়েছে? মানুষ বিষ খেয়েও এমন করে না। এই স্টুপিড সিগারেটের গন্ধ যেমন করেছে। বেসিনের উপর চোখ বুলিয়ে মাউথওয়াশ খুঁজলো। না পেয়ে বিরক্ত হয়ে বলে, মাউথওয়াশ নেই তোমার? মায়েরা তার মুখ চেপে বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ছেড়ে মায়েরার ছোট ব্রাশ তুলে নেয় হাতে। মায়েরা ভুরু কুঁচকে চেয়ে আছে। ইরফান মায়েরার ব্রাশে পেস্ট লাগিয়ে নিজের মুখে নিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, এটা আমার ব্রাশ। কথাটা বলে ইরফানের হাত ধরে টানলে ইরফান মায়েরাকে বাঁ হাতে চেপে ধরে দ্রুত মুখ থেকে গন্ধ বের করার জন্য কোনো রকমে একটু ব্রাশ করে মুখ ধুয়ে নেয়। মায়েরার চোখ বড় বড় করে চেয়ে আছে। ইরফান মুখ ধুয়ে মায়েরার দিকে তাকালে মায়েরার দৃষ্টি দেখে বলে, হোয়াট? মায়েরা অবুঝ গলায় বলে, ওটা আমার ব্রাশ ছিল। সো হোয়াট? মায়েরা কি বলবে বুঝতে পারছে না। ইরফান মায়েরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠান্ডা গলায় বলে, সিগারেটের স্মেল সহ্য করতে শেখো। মায়েরা ভুরু কুঁচকে বলে, পারবো না ইয়াক।
ইরফান মায়রার দিকে শান্ত চোখে তাকায়। মায়রা ঢোক গিলে সেই সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না বলে এটাও তার দোষ হয়ে গেল। ইরফান মায়রার ভেজা ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে মৃদুস্বরে বলে, ইটস ওকে, মাউথ ওয়াশ করে নেব। মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফানের মুখ তার মুখের দিকে এগিয়ে আসতে দেখে মায়রা দ্রুত দুহাতে তার মুখ চেপে ধরে। ইরফান বিরক্তি চোখে মায়রার চোখের দিকে তাকালো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, সারা জীবন স্টুপিডই থাকবে। ইরফানের ধমক খেয়ে মায়রা কেঁপে ওঠে, পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান মায়রাকে ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে গেলে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটাই ব্রাশ ছিল তার, ব্রাশ করে বেসিনের মধ্যে ফেলে চলে গেল। কি অদ্ভুত! মায়রা ভালোভাবে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একটু পর কল কেটে দ্রুত শার্ট আর কোট গায়ে জড়ালো আবারও। মায়রা এক কোণায় দাঁড়িয়ে চুপচাপ দেখল ইরফান। ইরফান রেডি হয়ে দ্রুত ডোর খুলে বাইরে এক পা রেখেও আবার পিছু এসে বলে, এই ঘর থেকে এক পা বাইরে রাখলে পা কেটে ফেলবো। কথাটা বলে ঘর থেকে বাইরে বেরিয়ে সোজা দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখে বন্ধ দরজার দিকে চেয়ে থাকে। সে ভেবেছিল এই লোকটা চলে গেলেই সে দৌড় দিবে। ছাদে অনেক সুন্দর করে সাজিয়েছে। মায়েরা বিকেলে একবার গিয়েছিল, ওখানে সবাই মেহেদি দিবে, সেও দিবে, কিন্তু কিভাবে? তাকে তো বন্দি করে রেখে গেল। কোথাও যাচ্ছিস? সায়েলের কথায় ইরফান দাঁড়িয়ে গেল, পিছু ফিরে তাকালো না। সায়েল নিজেই ইরফানের সামনে দাঁড়িয়ে হেসে বলে, এতক্ষণ কি করলি তোর বউয়ের ঘরে? ওকে তো মানিস না। ইরফান বিরক্ত হয়ে বলে, ইটস মাই পার্সোনাল ম্যাটার। সায়েল হেসে বলে, আমার ওকে ভালো লেগেছে। ইরফান রেগে সায়েলের কলার চেপে ধরে। সায়েল ইরফানের থেকে নিজের কলার সারিয়ে নেয়। ময়লা ঝাড়ার মতো কয়েকবার ঝেড়ে বলে, কি যেন নাম? ও হ্যাঁ, মাইরা। হাউ কিউট! অন্তরার চেয়েও ভয়ঙ্কর সুন্দরী। এজন্যই এত ফাস্ট পা পিছলে পড়লি? ইরফান শক্ত চোখে সায়েলের দিকে চেয়ে আছে। সায়েল বাঁকা হেসে বলে, আফসোস, মাইরা সুন্দরী। আর বলতে পারে না। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে জোরে সোরে এক ঘুষি মেরে দেয় সায়েলের নাক বরাবর। সায়েল কয়েক পা পিছিয়ে যায়। ইরফানের দিকে তেড়ে আসলে শুদ্ধ দৌড়ে এসে সায়েলকে টেনে ধরে। সায়েল রেগে শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, আমাকে আটকাস কেন? ওকে আটকাতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, আবার সায়েলের দিকে। চিন্তিত কণ্ঠে বলে, মারামারি করছিস কেন? সায়েল ডান পাশে থুতু ফেলে ইরফানের দিকে চেয়ে বলে, মাইরাকে আমার লাগবে। শুদ্ধ ভুরু কুঁচকে তাকালো। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ ইরফানকে জাপটে ধরে বলে, রাগাচ্ছে তোকে? থাম থাম, মারামারি করিস না। ইরফান রাগান্বিত স্বরে বলে, জাস্ট আর একবার আমার ওয়াইফের নাম উচ্চারণ করলে ওর জবান কেটে কুকুরকে খাওয়াবো। কথাটা বলে শুদ্ধকে ধাক্কা দিয়ে গটগট পায়ে বাড়ির ভিতরে চলে যায়। বাইরে আর বের হলো না। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সায়েলের পাশে দাঁড়িয়ে বলে, রাগাচ্ছিস? ভালো কথা, মারামারিতে গেলি কেন? সায়েল রেগে বলে, আমি ওকে রাগাইনি, যা বলছি কাট বলেছি। আমার মাইরাকে চাই মানে চাই। শুদ্ধ কেমন করে যেন তাকালো সায়েলের দিকে, অবাক হয়ে বলে, তুই তো ভালোবাসিস। সায়েল নির্দ্বিধায় বলে, মাইরাকে দেখে ওকে আর ভালো লাগছে না। ইটস সিম্পল। শুদ্ধ কি বলবে খুঁজে পেল না। এভাবে ভালোবাসা যায়? কই, সে তো ফারাওকে প্রায় 4 বছর আগে থেকে ভালোবেসেই আসছে। কখনো তো মনে হয়নি অন্য কেউ ফারাওয়ের থেকে বেশি সুন্দর, বরং ফারাওকেই ভিন্ন সময়ে ভিন্ন রকম সুন্দরভাবে আবিষ্কার করেছে। শুদ্ধর ভাবনার মাঝেই সায়েল বাঁকা হেসে বলে, ইরফানের স্বভাব আমার জিনিসে ভাগ বসানো। এই বাড়ি এসে মাইরাকে আমি পছন্দ করলাম, এখন শুনছি এটা ওর বউ। সে যাই হোক, ইরফান মন থেকে মেনেছে মাইরাকে, এজন্যই এখন ও মেয়েকে আমার চাই, ব্যাস। শুদ্ধ অবাক হয়ে বলে, ইরফানের সাথে পারবি না, ফালতু ঝামেলা করিস না। আমি ফান করছিলাম, খুব ভালো করে জানিস। সায়েল গা টানা দিয়ে বলে, বাট আমি ফান করিনি। না তো করছি। শুদ্ধ রেগে বলে, তুই ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিস? সায়েল হেসে বলে, ইরফানের সাথে তোর বন্ধুত্বের সম্পর্ক, আমার নয়। আমার সাথে নিজেকে গুলিয়ে ফেলছিস কেন? শুদ্ধ রেগে সায়েলকে ধাক্কা দিয়ে বলে, তোর প্রবলেম কি? ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া, এসব কী ধরনের স্বভাব? সায়েল শুদ্ধর চেয়েও জোরে ধাক্কা দেয় শুদ্ধকে। অতঃপর শক্ত গলায় বলে, ও যখন আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিল তখন তোর এসব নীতিকথা কোথায় ছিল? শুদ্ধ বিরক্ত হয়, মেজাজ খারাপ হচ্ছে তার। বিরক্ত হয়ে বাড়ির ভেতর যেতে যেতে বলে, ভালোবাসা কি সেটাই তো বুঝিস না। ভালো মানুষ হওয়া আগে, তাহলে অন্যকে দোষারোপ করার স্বভাবটা যাবে। সায়েল ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল।
ইরফান মায়রার ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা বেডের উপর বসে ছিল মন খারাপ করে। ইরফানকে দেখে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। সায়েলের সামনে শাড়ি পরেছিল ভাবতেই রাগ মাথাচাড়া দিয়ে উঠছে। মায়রা ঢোক গিলে, ভালো মানুষ বের হয়ে গেল তো এত রেগে ফিরল কেন? মায়রা ভীতস্বরে বলে, আপনার কি হয়ে? কথাটা শেষ করার আগেই ইরফান ঝড়ের বেগে মায়রার গালে চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, কেন শাড়ি পরলি বল, এই বল, অন্যদিন পরতে পারিস না, আজ কেন পরলি? মায়রা ভীষণ ভয় পায় ইরফানকে দেখে। ইরফান মায়রার ভীত মুখপানে তাকায়, নীরবে চেয়ে থাকে কিছুক্ষণ, নিজেকে শান্ত করার চেষ্টা করে। মায়রাকে ছেড়ে কয়েকবার শ্বাস নেয়, রাগে দরজায় একটা লাথি বসায়। মায়রা কেঁপে ওঠে। ইরফান গায়ের কোট ছুঁড়ে ফেলে মায়রাকে বাঁ হাতে ঠেলে সরিয়ে দিয়ে গটগট পায়ে ওয়াশরুমে যায়। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে না আসলে সে কি করেছে। দরজার ওপাশে রিয়ার কণ্ঠ পায়। রিয়া বারবার করাঘাত করে মায়রাকে ডাকছে। মায়রা ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলে রিয়া হেসে একটি শাড়ি, ভাবি এই শাড়িটা পরে ছাদে আসো, মেহেদি দিব সবাই মিলে, তাড়াতাড়ি আসো কিন্তু। মায়রা রিয়ার হাতে শাড়িটা নিয়ে জোরপূর্বক হাসলো। রিয়া শাড়িটা দিয়েই দৌড় দিল, তাদেরও রেডি হতে হবে। মায়রা শাড়ির দিকে চেয়ে আছে। ইরফান একটু আগেও তো শাড়ি পরা নিয়ে ভীষণ রেগে গিয়েছে। ভাবনার মাঝেই পিছন থেকে ইরফান গম্ভীর গলায় বলে, ওখানে কি করছো? মায়রা দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের মাথার চুল ভেজা, চুপচুপে হয়ে আছে। চুল বেয়ে টপ টপ করে ঘাড়ে পানি পড়ছে, চোখ মুখ ভেজা। মায়রা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আপনি মাথা মুছছেন না কেন? ইরফান মায়রার হাতে থাকা শাড়ির দিকে তাকায়, এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, শাড়ি পরতে চাও? মায়রা ভীত চোখে তাকায়, আপনা আপনি গলায় হাত চলে যায়। ঢোক গিলে দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, চাই না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, গুড গার্ল। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি ছাদে যেতে চাই। ইরফান রেগে তাকায়। মায়রা ঢোক গিলে মিনমিন করে বলে, ছাদে সবাই মেহেদি দিবে, আমি যেতে চাই প্লিজ। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রার কান্না পায়, হাতের শাড়িটার দিকে তাকালো। সবাই একরকম শাড়ি পরবে বলেই দিয়ে গিয়েছি রিয়া আপু। মায়রা জানে সে তো পরবে না শাড়ি, তবুও লোকটা তাকে ছাদে যেতে দিবে না ভেবেই কান্না পায়। এভাবে বন্দি করে রাখছে কেন? সে একটু হাসলেও এই লোকের সহ্য হয় না। ভেজা চোখে চেয়ে বলে, আমি ইনায়া আপুদের কাছে যেতে চাই, হাতে মেহেদি দিতে চাই। ইরফান ধমকে বলে, এক কথা বারবার বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মায়রা ছলো দৃষ্টিতে তাকায় ইরফানের পানে। হাতের শাড়ি ছুঁড়ে ফেলে বেডের উপর পা তুলে হাঁটুতে মাথা গুজে বসে পড়ে। ইরফান ভুরু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে। নিচে পড়ে থাকা শাড়ির দিকে তাকালো। তাকে কি এই পুচকি রাগ দেখালো? ভেবেই তার রাগ হলো। কিছু বলতে গিয়ে থেমে যায়। মায়রার ফোপানোর আওয়াজ পেয়ে একটু দমলো। কিছু একটা ভেবে মায়রার পাশে দাঁড়িয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, তুমি চাইলে গেম খেলতে পারো। মায়রা মাথা তুলে তাকায়। এইটুকু সময়ই কেঁদেছে অনেক। ইরফানের বাড়িয়ে রাখা ফোনের দিকে চেয়ে বলে, আমাকে আপনার 5 বছরের বাচ্চা মনে হয়? কথাটা বলে ইরফানের ফোন নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান হতভম্ব, অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা তার ফোনের দিকে তাকায়। মায়রা নিজেও ঢোক গিলে, কী করে ফেললো এটা? আজ তাকে কে বাঁচাতে আসবে ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মায়রা ঢোক গিলে কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মেয়েটার মুখ জুড়ে ভীতি জমা হয়। ইরফান মায়রার মুখাবয়বে দৃষ্টি বুলায়। মায়রা মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে তাকায়। ফোনের কোনো পার্ট খুলে যায়নি। মায়রা ইরফানের পাশ কেটে ধীর পায়ে মেঝে থেকে ফোনটা তুলে নেয় হাতে। ইরফান চুপচাপ দেখছে মায়রার কর্মকাণ্ড। মায়রা ভয়ে ভয়ে ইরফানের সামনে এসে দাঁড়ায়। কাপা হাতে ফোনটা বাড়িয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, ইরফান নীরবে চেয়ে আছে মায়রার কাপা হাতের দিকে। কিছু না বলে চুপ করে মায়রার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, ইটস ভ্যালুলেস, সো ডোন্ট প্যানিক। মায়রা কিছু বলে না। ইরফান আবারও বলে, ভয় পাও? আবার তাকেই রাগ দেখাও, ইন্টারেস্টিং। মায়রা উসখুস করে। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ঘুমাও। মায়রা মাথা তুলে তাকায়, মিনমিন করে বলে, একবার ছাদে যাই প্লিজ। ইরফান হঠাৎই মায়রাকে সাপটে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে বলে, কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান দু হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে। তার দু পায়ের মাঝে মায়রার দু পা রেখে মায়রার গলায় মুখ গুজে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফানের ভেজা মাথা থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়রা বলতে গেলে ইরফানের নিচে পড়ে আছে। ইরফান মৃদু
আজ সারাদিন ভীষণ ছোটাছুটি করেছি। আই নিড টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মায়রার শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুজল। মজার ব্যাপার, ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মায়রা। ভারী নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রার মুখ চোখে তার মাথার পানি ছিটে ফোঁটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কামড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে, মাই বাট ফ্লাওয়ার, বাট ইউ আর আ ভেরি স্টুপিড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের উপর শব্দ করে একটা চুমু আঁকে। এরপর মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখল গ্লাস ফেটেছে। ইরফান আর চোখে মায়রার দিকে তাকায়। গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করেছিল। ইরফানের কোলে মায়রাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা, ইরফানের বাবা মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নওয়াজ এগিয়ে এসে বললেন, মায়রাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইরফান সিঁড়ি উঠতে উঠতে বলে, আমার ঘরে। তারেক নওয়াজ মৃদু হেসে বলে, কয়দিনের জন্য? ইরফান মায়রার ঘুমন্ত মুখপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, লাইফ টাইম। ইরফানের কথায় সবাই হেসে ফেলল। ইরফান পাত্তা দিল না। দ্রুত পায়ে সিঁড়ির ধাপগুলো পেরিয়ে তার ঘরের দিকে এগোয়। ছাদ থেকে সায়েল নেমে আসে। ইরফানের কোলে মায়রাকে দেখে ভুরু কুঁচকে বলে, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? ইরফান কোনো উত্তর করল না। তার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। সায়েল বিরক্ত চোখে ইরফানের ঘরের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে তার বেডে শুইয়ে উঠতে নেয়। মায়রা ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে। কী যেন বিড়বিড় করে। ইরফান বোঝার চেষ্টা করলো, বুঝতে পারল খবিশ লোক, আমায় পছন্দ করে না। ইরফান ভুরু কুঁচকে মায়রার দিকে চেয়ে সেও মায়রার পাশে শুয়ে পড়ল। মায়রাকে টেনে নিল তার দিকে। অতঃপর গম্ভীর গলায় বলে, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক ইউ, স্টুপিড গার্ল। কিছুক্ষণ পর পকেট থেকে ফোন বার করে শুদ্ধকে কল করে, মেহেদি ডিজাইনারকে পাঠা। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, কোন রুমে? ইরফান ভুরু কুঁচকে বলে, আমার রুমে। তুই মেহেদি পরবি? ছি ছি, অনেক জঘন্য লাগবে, বিশ্বাস কর। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, পাঠালাম না তাহলে, তোকে মেহেদি দিলে ভালো লাগবে না। ইরফান রেগে বলে, একটা মেয়েকে পাঠা ফাস্ট, বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করলে ইরফান গিয়ে দরজা খুলে দেয়। অপরিচিত এক মেয়েকে দেখে সাইড দিয়ে মেয়েটি ভিতরে আসলে ইরফান দরজা লাগিয়ে দেয়। মেয়েটি টক সাইডে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, স্যার, কাকে মেহেদি দেব? ইরফান ভুরু কুঁচকে বলে, বেডে শুয়ে আছে। মেয়েটি এগিয়ে গিয়ে দেখল মায়রা ঘুমিয়ে। একটু ঝুঁকে মায়রাকে ডাকতে নিলে ইরফান শক্ত গলায় বলে, স্টপ। মেয়েটি ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আপনি যে বললেন উনাকে মেহেদি দিয়ে দিতে, উনি তো ঘুমাচ্ছে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সো হোয়াট, এভাবেই দিয়ে দিতে হবে। মেয়েটি মাথা নেড়ে বলে, ওকে স্যার। এরপর মেয়েটি মায়রার পাশে বসে মেহেদি দেওয়া স্টার্ট করে। ইরফান একটা চেয়ার টেনে বসে তীক্ষ্ণ চোখে মায়রার হাতের দিকে চেয়ে রইল। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে হাত নাড়ায়। মেয়েটা বিরক্ত হয় ভীষণ। এভাবে মেহেদি দেওয়া যায়? অর্ধেকও হয়নি, অথচ এই সময়ে পুরো 2 হাত ভরে মেহেদি দেওয়া হয়ে যেত। কিছু বলতেও পারছে না। একবার বলেছিল ডাক দেওয়ার কথা, এই ছেলে তাকে ধমকে চুপ করিয়ে রেখেছে। মেয়েটা কপাল চাপড়ায়, এ কোন এসে ফেঁসে গেল আল্লাহ। ইরফান মেয়েটাকে থেমে যেতে দেখে বলে, হোয়াট হ্যাপেন? মেয়েটা থতমত খেয়ে বলে, জি ভাইয়া, এই তো দিচ্ছি। বিড়বিড় করে, ভাই রে, সিসি ক্যামেরা বসে আছে, কেমনে দেই? মায়রার মুখের দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, কিন্তু কোন দেশের রানী সেটাই জানতে ইচ্ছে করলো মেয়েটার। উফ, ভীষণ বিরক্ত সে এভাবে মেহেদি দিতে দিতে। এক পর্যায়ে এক হাতের মেহেদি দেওয়া কমপ্লিট করে মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরেকটা হাত দিয়ে দিতেই হবে। মেয়েটা হাত পা ছাড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে। ইরফান বসা থেকে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, ইউ ক্যান গো নাও। মেয়েটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মনে মনে নেচে ওঠে। এই জীবনে মেহেদি দিয়ে এত বিরক্ত লাগেনি, কারণ কখনো কোনো ঘুমন্ত নারীকে দিয়ে দিতে হয়নি। দ্রুত বেড থেকে নেমে মেয়েটা বেরিয়ে যেতে নিলে ইরফান গম্ভীর স্বরে বলে, আমার একটা মেহেদি লাগবে। মেয়েটা পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। মায়েরাকে দিয়ে দেওয়া হাতের মেহেদিটা ইরফানের দিকে বাড়িয়ে দিল। ইরফান নিঃশব্দে মেহেদিটা নিয়ে নেয় মেয়েটার থেকে। মেয়েটি বেরিয়ে গেলে ইরফান দরজা আটকে মায়রার পাশে বসে। এরপর মায়রার ডান হাত তীক্ষ্ণ চোখে পরখ করে হাতে মেহেদি তুলে নেয়। খুব মনোযোগ সহকারে মায়রার ডান হাতে মেহেদি দেওয়া স্টার্ট করে। কিছুক্ষণ পর মায়রা ঘুমের মাঝে ইরফানের দিকে হেলে বাঁ হাত তুলে ঠাস করে একদম ইরফানের বুকে ফেলে। ইরফান ভুরু কুঁচকে তাকালো। হাতের মেহেদি রেখে মায়রার হাত তার বুক থেকে সরালো। মায়রার হাত চেক করে দেখলো হালকা ছড়িয়ে গিয়েছে।
মাথা নিচু করে তার বুকে তাকালো। ফর্সা বুকের মাঝ বরাবর অনেকটা মেহেদি লেগে গিয়েছে। ইরফান মায়রার বাম হাতে ধরে বসে থাকলো। শুকিয়ে গেলে ডান হাত দিয়ে দিবে, এভাবে হাতের উল্টো পিঠেও দিয়ে দিতে হবে। বাম হাতের উল্টো পিঠে দিয়ে দেয়। পরের দিন মায়রা ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবাক হয়েছে ইরফানের ঘরে নিজেকে আবিষ্কার করে। এরপর দুহাত ভর্তি মেহেদি দিতে মেয়েটা আরও অবাক হয়। ইরফানকে খুঁজে পায় না। ইনায়াকে জিজ্ঞেস করলে বলে, মেহেদি ডিজাইনার এক আপু এসে আমার হাতে দিয়ে গিয়েছিল, কিন্তু মায়রার 3 পাশে এরকম আর বাম হাতের তলায় অন্যরকম লাগে মেহেদি দেওয়ার ধরন। একজনই দিলে তো এমন তফাৎ হবে কেন? যদিও সবগুলোই খুব সুন্দর হয়েছে, মায়েরা ভীষণ খুশি। ভেবেছিল মেহেদি দিতে পারবে না, কিন্তু লোকটা অতটাও খারাপ না, ভালোই। কিন্তু তার ঘর থেকে এই ঘরে কেন এনেছে তাকে? খুঁজে পায় না লোকটাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মায়েরা আজ সারাদিন মোটামুটি ইনায়াদের সাথেই ছিল, একদম শান্তিতে ছিল। ইরফানকে একবারের জন্যও দেখেনি, থাকলে নিশ্চয়ই তাকে আবারও বন্দি করে রাখত। মায়েরা জামা পরে ইনায়ের ঘরে যাচ্ছিল, তখন ইরফানের ছোট ফুপি মায়েরার সামনে এসে দাঁড়ায়। মিষ্টি হেসে বলে, আম্মু তুমি শাড়ি পরোনি কেন? মায়েরা ঢোক গিলল। শাড়ি পরলে ইরফান যদি হঠাৎ চলে আসে আর তার সাথে উল্টোপাল্টা শুরু করে দেয়। মৃদক হেসে বলে, ফুপি জামাতে। পাশ থেকে ইরফানের কাকি দাঁড়িয়ে বলে, এটা কেমন কথা? এমনিতেও বিয়ের পর মেয়েরা শাড়ি পরে, এই মেয়ে তো দেখি শুধু জামা পরেই থাকে। এখন একটা অনুষ্ঠানে সবাই শাড়ি পরছে, তবুও পরছে না। ইরফানের ছোট ফুপি তার ভাই বউকে চুপ করিয়ে বলল, তুমি শাড়ি পরতে পারো না? মায়েরা ইরফানের কাকির মাথায় মাথা নিচু করেছিল। ফুপির কথায় মাথা তুলে বলে, জি পারি। তাহলে শাড়ি পরে এসো যাও। মায়েরা উপায় না পেয়ে সম্মতি জানিয়ে তার ঘরে গিয়ে হলুদ শাড়ি পরে নেয়। এরপর ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরে না গিয়ে একেবারে ছাদে যায়। ছাদেই সবাই আছে। মায়েরার মনটা ফুরফুরে লাগছে, সবার মতো একরকম শাড়ি পরতে পেরেছে ভেবে। ছাদে গিয়ে দেখলো ইনায়াকে স্টেজে মাঝখানে বসিয়ে চারপাশে তার কাজিনরা ঘিরে রেখেছে। মায়েরা স্বভাব সুলভ এক দৌড়ে গিয়ে ডাকে, ইনায়া আপু। ইনায়া হেসে হাত বাড়িয়ে বলে, এই মাইরা, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন? আজ ঘুমানোর আগ পর্যন্ত আমার পাশ থেকে নড়াচড়া করলে খবর আছে তোমার। রিয়া হেসে বলে, ভাবি তোমার জামাই আজ শাড়ি পরতে দিল? মায়েরা আমতা আমতা করে বলে, সে নেই। মিশকা মায়েরাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলল, পুতুলের মতো বউ তো, তাই আমাদের নিরামিষ ভাই তার বউকে লুকিয়ে রাখতে চায়। তামান্না বলে ওঠে, আসলে আমাদের নিরামিষ ভাইয়ের মাঝে তো আমিষ নেই, আর মেয়েরা কি আর নিরামিষ বরকে চায়? তাই ভাইয়া ভয় পায় কোনো আমিষ মানুষ যদি তার পুতুলের মতো বউকে নিয়ে ভোগে যায়। তামান্নার কথায় সবাই জোরে হাসলো। ইনায়া বলে ওঠে, আপু তোমরা সবাই চুপ করো, আমার বোনকে আর লজ্জা দিও। মায়েরা অসহায় মুখ করে ইনায়ের দিকে চেয়ে রইল। রিয়া মায়েরার অপর পাশে দাঁড়িয়ে বলে, তোমার হিজাব পরাটা অনেক সুন্দর হয় ভাবি, কালকে আমাকে তুমি হিজাব বেঁধে দিবা ওকে? মায়েরা মৃদু হেসে বলে, আচ্ছা আপু। মিশকা মায়েরার হাত উল্টে পাল্টে দেখে বলে, তোমার 2 হাতে 2 রকম করে মেহেদি দেওয়া কেন? তুমি ঘরে বসে একা একা দিয়েছিলে নাকি? মায়েরা মিনমিন করে বলে, আমি তো ঘুমিয়েছিলাম, জানি না, তাছাড়া আমি মেহেদি দিতে পারি না। তামান্না বলে ওঠে, আরে ইরফান ভাইয়ের তো আর্টের হাত ভালো, ভাই দিয়ে দিয়েছে হয়তো। সবাই মাথা নাড়ল, হতে পারে। মায়েরা অবাক হয়ে তার হাতের দিকে চেয়ে থাকে। ওই লোক দিয়ে দিয়েছে? কিভাবে সম্ভব? ভাবনার মাঝে ইনায়া বলে ওঠে, আরে তোমরা ভুল ভাবছো, ভাইয়া জীবনেও দিয়ে দিবে না। এই বিরক্তির কাজ ভাইয়া বসে করবে? তোমাদের তাই মনে হয়? ইনায়ার কথাও ফেলে দেওয়ার মতো না। মায়েরা জাহারাকে না দেখে বলে, জাহারা আপু কোথায়? মিশকা বলে ওঠে, অনেক ডেকেছি, আসে না। কী যে হয়েছে, বিরক্ত লেগে গিয়েছে আমার। ইনায়া আর মায়েরা কিছু বলল না, মন খারাপ হয় তাদের জাহারার জন্য। হঠাৎই কোথা থেকে যেন রাতুল আর শিহাব এসে দাঁড়ায়। রাতুল বলে, গাইস তোমরা কি করছো? সবাই চিল্লিয়ে বলে ওঠে, তোমরা যাও, আমাদের এইখানে কি? হ্যাঁ। রাতুল পাত্তা না দিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে বলে, ইরফান ভাইয়ের বউ, আমাদের ভাবি, একখান গান শোনাও তো। মায়েরা বিব্রত বোধ করে, সাথে সাথেই বলে ওঠে, আমি তো গান পারি না। রাতুল চেঁচিয়ে বলে, ডাহা মিথ্যে কথা, সবাই গান পারে। বাথরুম সিঙ্গার হলেও সবার মাঝেই সিঙ্গারের প্রতিভা আছে। তামান্না বলে ওঠে, ভাইয়া তাহলে আপনি একটা গান শোনান, পাশেই মাইক আছে। রাতুল ভাব নিয়ে উঠে দাঁড়ালো, শিহাবের কাঁধে হাত রেখে বলে, তোরা সবাই মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হয়ে যাবে আমার গান শুনে, তাই আমার চিন্তা খুব হচ্ছে। সবাই একসাথে বলে উঠল, প্লিজ তাড়াতাড়ি আপনার সুন্দর গান গেয়ে আমাদের অজ্ঞান হওয়ার সুযোগ করে দিন। মিশকা মুখ বাঁকিয়ে বলে, মুগ্ধতার ঠেলায় অজ্ঞান হব না, বলুন আপনার জঘন্য ভয়েস টোনে অজ্ঞান হব। রাতুল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, ঝগড়ুটাইয়া মাইয়া। মিশকা রেগে তাকায় রাতুলের দিকে। রাতুল পাত্তা দিল না। মায়েরা হেসে বলে, বাথরুমে সিঙ্গার হয়ে গান গাইলেও প্রবলেম নেই ভাইয়া, আমরা সব হজম করার ক্ষমতা রাখি। রাতুল শার্টের কলার তুলে যেতে যেতে বলে, নতুন ভাবির আবদার ফেললাম না, গাইস তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও।
রাতুল পাশে গিয়ে হাতে হ্যান্ড মাইক তুলে নেয়। এখানে আপাতত ইরফানের কাজিন ছাড়া আরও অনেকেই আছে। রাতুল গলা ছেড়ে বলে, এই গান উৎসর্গ করছি মিস মিশকাকে। সবাই হাততালি দিল। রাতুল বাঁকা হেসে গাইতে শুরু করলো, মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ না করে না কুশ্রী গো, রাগলে তোমায় লাগে আরও কালো। মিশকা চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে রাতের কালো, রাগলে তোমায় লাগে আরও কালো। রাতুলের গান শুনে সবাই হাসতে হাসতে একে অপরের গালে ঢলে পড়ছে। রাতুল নিজেও মুখের সামনে থেকে মাইক সরিয়ে হেসে ফেলেছে। মিশকা আগুন চোখে রাতুলের দিকে চেয়ে আছে। মায়েরা পেট চেপে হাসতে হাসতে কোনো রকমে বলে, হায় আল্লাহ, আমার পেট ব্যথা করছে, এটা কি ছিল? সবাই একই অবস্থা। মিশকা চিৎকার করে ওঠে, সবাই। মিশকা দাঁত কিরমির করে সামনে দাঁড়ানো রাতুলের দিকে চেয়ে আছে। ইরফান ভাইয়ের এই চাচাতো ভাইকে সে তো দেখে নিবে, কত বড় সাহস তাকে নিয়ে মজা করে। মায়রার কথায় মিশকা এক কোণায় গিয়ে বসলো। রাতুল মিশকার দিকে চেয়ে হাসে। ভালোই লাগে এই মেয়েকে জব্দ করতে, তার কথার শুধু চ্যাটাং চ্যাটাং উত্তর দেয়। এবার বুঝো মজা। রাতুল গলা ঝেড়ে বলে, গাইস, এবার একটা সুন্দর গান গাইব, সবাই শোনো। সবাই হাত নেড়ে উৎসাহ দিল। রাতুল হেসে গাইতে শুরু করে, ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারই, বলবো শতবার। হঠাৎই রাতুল থেমে গিয়ে বলে, আরে ইরফান ভাই, এই গান তোমাকে আর ভাবিকে উৎসর্গ করলাম, বুঝলে? রাতুলের কথা শুনে সবাই তাকালো ইরফানের দিকে। মায়রা দ্রুত পিছু ঘুরে ইরফানকে দেখে ঢোক গেলে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইরফান কোনো কথা না বলে মায়রার হাত ধরে ছাদ থেকে নামাতে গেলে মায়রা ভয় পায়। আল্লাহ, এই লোক সারাদিন পর কোথা থেকে আসলো? সে তো শাড়ি পরেছে, তাকে এখন কি বলবে? পিছন থেকে ইনায়া উঠে এসে বলে, ভাইয়া, মায়রাকে রেখে যাও। ইরফান শুনল না। ইরফানের কাজিনরা বলে, আরে বউকে নিয়ে যাচ্ছে, তুই ইরফান ভাইয়ের ভিলেন হচ্ছিস কেন আজব? ইনায়া মুখ বাঁকালো, ছাই তার ভাই, মায়রাকে ধমকাবে না তো থাপড়াবে, এজন্যই তো নিয়ে যাচ্ছে। মায়রা ইরফানের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারে না, মিনমিন করে বলে, আর পরবো না শাড়ি, সরি। ইরফান কিছু বলল না। মায়রা উল্টে পড়তে নিলে ইরফান পিছু ফিরে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ঢোক গিলে, চেঁচালো না, ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান চুপচাপ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। একেবারে তার ঘরে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে দরজা আটকে মায়রার সামনে এসে দাঁড়ায়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে, আমাকে না বলে ওখানে কেন গিয়েছিলে? মায়রা ঢোক গিলে বলে, আপনি তো ছিলেন না। ইরফান মৃদুস্বরে বলে, আমি না থাকলে চুপচাপ ঘরেই বসে থাকবে। মায়রা অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোককে মাঝে মাঝে এত বেশি অচেনা লাগে, সে ভাষায় প্রকাশ করতে পারে না। ইরফান আবারও প্রশ্ন করে, ডিনার করেছো? মায়রা আগের চেয়েও অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান ভুরু কুঁচকে বলে, কিছু বলেছি আমি? মায়রা আমতা আমতা করে বলে, খেয়েছি। ইরফান মায়রার দিকে এগিয়ে এসে ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার কপালের ঘাম মুছে মৃদুস্বরে বলে, ইচ্ছে তো করছে থাপ্পড় দিয়ে পুরো বডির মানচিত্র পাল্টে দিতে, শাড়ি পরার স্বাদ মেটাবো স্টুপিড। মায়রা ঢোক গিলল, মিনমিন করে বলে, আপনার ফুপি বলেছে, আমার কি দোষ? ইরফান ধমকে মায়রার গাল চেপে বলে, এই মুখ কি শুধু অসময়ে চালানোর জন্য? মায়রা ইরফানের হাত ধরে সারানোর চেষ্টা করে। ইরফান ঠান্ডা গলায় বলে, সব সুদে আসলে ফেরত দেবো স্টুপিড গার্ল, জাস্ট ওয়েট। বলে ছেড়ে দেয় মায়রার গাল। এরপর ওয়াশরুমে চলে যায়। মায়রা বোকা চোখে ইরফানের প্রস্থান দেখল। ইরফান কি ফেরত দেওয়ার কথা বলল? সে একটু অনুমানও করতে পারল না। ডান হাতে কপাল স্পর্শ করে সেখান থেকে ইরফানের মাত্র ঘাম মুছে দিল। ভালো লাগলো কেন যেন ইরফানের এইটুকু কাজ। মৃদু হাসল। কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরা ঘাড় বাঁকিয়ে তাকায়, চোখ সরাতে নিয়েও সরায় না। চোখ বড় বড় হয়ে যায়, বুক হাত অসংখ্য জায়গায় কাটা, কেমন ভয়ঙ্কর লাগছে। মায়েরার চোখ বড় বড় করে চিৎকার দিয়ে ওঠে। ইরফান দ্রুত পায়ে মায়েরার সামনে এগিয়ে এসে ধমকে বলে, স্টুপিড, চিৎকার করছো কেন? মায়েরা ভীত স্বরে বলে, আপনার এই অবস্থা কি করে হলো? ইরফান ভুরু কুঁচকে নিজের দিকে তাকালো, বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, নাথিং। মায়েরা ভয় পেয়ে বলে, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে? পাগল আপনি, হসপিটাল যাননি কেন? ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড, ইটস নর্মাল, কাম। মায়েরা চেঁচিয়ে বলে, আপনি যাবেন? আমি সবাইকে বলছি, দাঁড়ান। ইরফান রেগে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে ধরে, ধমকে বলে, 10 লাইন বেশি বুঝলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়েরা নিজেকে ছাড়াতে চায়। ইরফান ধমকে বলে, আমায় রাগিও না। এরপর মায়েরাকে ছেড়ে ঘরের ডিম লাইট দিয়ে বেডে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। ডান হাত চোখের উপর রাখে। জিরো লাইট মূলত মায়েরার জন্য দিয়েছে।
মায়েরা মিনমিন করে বলে, আপনি ওষুধ লাগান প্লিজ। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, নো নিড। মায়েরা ঢোক গিলে, এই লোক একটা তেড়া। বিরক্ত লাগলো তার। কোথায় কি করে এসেছে আল্লাহ জানে। মৃদু আলোয় ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান একটু পর ডান হয়ে হাতে কপাল স্লাইড করে মায়েরা এগিয়ে গিয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান কিছু বলল না। মায়েরা একটা চেয়ার টেনে ইরফানের মাথার কাছে বসে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে। চুলের ভাঁজে নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। মায়েরা আবারও প্রশ্ন করে, আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? ইরফান আড়াআড়িভাবে দু হাত বুকে গুজে গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চিন্তিত হয়, অ্যাক্সিডেন্ট না হলে এসব কিভাবে হলো? মায়েরা মিনমিন করে আবারও বলে, তাহলে? ইরফান বিরক্ত হয়ে ধমক দিয়ে বলে, শাট আপ। মায়েরা কেঁপে ওঠে। রেগে চুলগুলো জোরে টান দিয়ে হাত সরিয়ে নেয়। দ্রুত চেয়ার থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। ইরফান চোখ মেলে তাকায়, রেগে বলে, স্টুপিড, তোমার এত সাহস বেড়েছে কবে? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? মায়েরা আমতা আমতা করে বলে, আমি ছাদে যেতে চাই। আমাকে শুধু আটকে রাখছেন আপনি। ইরফান চোখ বুজে বিরক্তি কণ্ঠে বলে, এখানেই থাকতে হবে, জ্বালিও না। গত রাতে তোমার টর্চারে ঘুম হয়নি আমার। মায়েরা বুঝল না সে কখন এই লোককে টর্চার করলো। সে তো গতকাল ঘুমিয়েছিল। মন খারাপ করে বসে থাকলো প্রায় 10টার কাছাকাছি। মায়েরা বিরক্ত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ থেকে ঘরের লাইট অফ থাকায় জিরো লাইটের আলোয় ঘরের সব কিছু স্পষ্ট দেখা গেল। মায়েরা ইরফানের ঘরের ভেতরের দরজার সামনে দাঁড়ায়। দরজা ঠেলে খোলে না। বুঝলো লক করা। বাইরে হাতল ধরে অনেকক্ষণ ঘুরায়, বরাবরই ব্যর্থ। ইনায়া বলেছিল এই ঘরে ইরফান অবসর সময়ে আসে। মায়েরা দেখার ইচ্ছে, এই লোক অবসর সময়ে করেটা কি, কিন্তু দেখবে কীভাবে। বিরক্ত লাগলো। সে কি এই রুমের ভেতরে গিয়ে সব কিছু খেয়ে ফেলবে নাকি? খুলে রাখলে কি হয়? টেবিলের উপর ফার্স্ট এইড বক্স পেয়ে মায়েরা ইরফানের দিকে তাকালো। চেক করে দেখলো কেটে ফেটে গেলে যা যা লাগে অনেক কিছুই আছে। মায়েরা বক্সটা এগিয়ে নিয়ে দিয়ে বেডের উপর বসে। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বুঝতে পারলো লোকটা ঘুমিয়েছে। মায়েরা তার জ্ঞানে যেটুকু পারল তুলো দিয়ে বুক পেট হাতে তুলো দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। ইরফানের মুখের দিকে তাকালে দেখে ইরফান কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙেনি। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পায়ের প্যান্ট টেনে তুলল। ইরফান নড়ে চড়ে ওঠে। ঘুমের ঘোরে বিরক্তিতে বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মায়েরা একটু থমে ছোট একটা টর্চ লাইট পেয়ে পায়ের দিকে ধরলে মেয়েটা ভয়ে ঝাঁকি দিয়ে ওঠে। জায়গায় জায়গায় কেমন জখম হয়ে আছে। ক্ষতগুলো খুব বেশি গভীর না হলেও কেমন রক্ত জমাট বেঁধে আছে। মায়েরার খুবই খারাপ লাগলো। সে আলতো হাতে সবখানে মলম লাগিয়ে দেয়। বিরক্ত হয় এই লোকটার উপর, এত কেয়ারলেস। মলম লাগানো শেষ হলে ইরফানের মাথার কাছে বসে ইরফানের মুখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। যদিও মুখের আদল অতটা স্পষ্ট নয় ঝাপসা আলোয়, তবে যেটুকু দেখা যায় তাতেই চেয়ে রইল। হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। মায়েরা ইরফানের ঘর থেকে বেরিয়ে ইনায়ার ঘরে গিয়েছে। সবাই ছাদ থেকে নেমে এসে সে ঘরেই গিয়েছে। মায়েরা মূলত আজ ইরফান ঘুমানোর পর ইরফানের দরজা কীভাবে যেন খুলতে সফল হয়েছে। মেয়েটা তো ভীষণ খুশি। এক প্রকার লাফিয়ে ইনায়ার ঘরে আসে। তার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। ভেবেই হাসি পাচ্ছে। ইনায়ার ঘরে যাওয়ার আগে তার ফোন নিতে ভোলেনি। ইনায়ার ঘরে মিশকা, রিয়া, তামান্না বসে গল্প করছিল। মায়েরা এক দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপুরা, আমি এসেছি। মায়েরাকে দেখে সবাই হাসতে হাসতে বলে, বর ছাড়লো তবে? মায়েরা লজ্জা পেয়ে বলে, উনি ঘুমিয়েছে, পালিয়ে এসেছি। এসব বাদ দাও, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। সবাই একসাথে বলে ওঠে, কি? মায়েরা সবাইকে বললে সকলে হাসতে হাসতে বলে, তোমার মাথায় এসব বুদ্ধি আসে কিভাবে ভাবি? মায়েরা ইনায়ের দিকে আঙ্গুল তাক করে বলে, আপু তুমি রাজি? বর তো তোমার। তুমি রাজি না হলে সব ভেস্তে যাবে। ইনায়া বলে, 100% রাজি, শুরু কর। কারো ফোনে টাকা না থাকায় মায়েরা তার ফোনে টাকা ধার নেয়। এরপর ইনায়ার ফোন থেকে ফাইজের নাম্বার নিয়ে মায়েরার ফোনে কল দেয়। সবাই মিটিমিটি হাসে। মায়েরা গলা পরিষ্কার করে ফোন কানে ধরে অপেক্ষা করে। ফার্স্ট বার রিসিভ না হলে সকলে হতাশ হয়। এরপর আবারও কল দেয় মায়েরা। সেকেন্ড বার কল রিসিভ হয়। মায়েরা মুখ চেপে হাসি আটকায়। এরপর স্বাভাবিক হয়ে বলে, হ্যালো জান। ওপাশে ফাইজ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আগামীকাল বিয়ে। ইনায়া তাকে ব্লক করে রেখেছে। এক বিয়ের এক্সাইটমেন্ট আর এক ইনায়ার এমন বিহেভিয়ারে বেচারার একদম করুণ অবস্থা। শুদ্ধ ফাইজের পাশেই দাঁড়িয়ে। সে আজ ফাইজের সাথেই থাকছে। বন্ধু হয়ে ভাইয়ের প্রক্সি দিচ্ছে বরযাত্রী হয়ে যাবে বলে। এদিকে ফাইজ কানে কানে ফোন নিয়ে তবদা খেয়ে চেয়ে আছে। ওপাশ থেকে মাইরা আবারও বলে, হ্যালো জান। প্রাণ, কথা বলছো না কেন? ফাইজ খুক খুক করে কেসে ওঠে। ওপাশে মাইরার পাশে আর একটা বিছানায় বসে মুখ চেপে হাসছে। শুদ্ধ পাশ থেকে বলে,
কথা না বলে এমন কাঁদছিস কেন? কথাটা বলে ফাইজের থেকে ফোনটা নিয়ে লাউডে দেয়। মাইরা আবারও বলে, জান প্লিজ কথা বলো। তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি করে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছ জান? আমি তোমাকে কত ভালোবাসি জান, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। ওসব ইনায়া ফিনায়াকে আউট করে দাও। শুদ্ধ নিজেও কেসে উঠল মায়রার কথা শুনে। নাম্বারটা চেক করে ভুরু কুঁচকালো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে চোখ বড় বড় করে তাকালো। গলা শুনেই তার চেনা চেনা লাগছে। নাম্বার দেখে শিওর হলো এটা মাইরা। কি বিচ্ছু ভাবা যায়! শব্দ করে বলে ওঠে, ও মাই গড! ফাইজ বলে ওঠে, কি? শুদ্ধ বলতে গিয়েও থেমে যায়। পেট ফেটে হাসি পাচ্ছে তার। নিজেকে সামলালো। মাইরার সঙ্গে দেওয়াই যায় একটু। অতঃপর বলে উঠল, তোর সত্যিই এক্স ছিল ফাইজ? ছি ছি ছি, আমার বোনটাকে এভাবে ঠকাতে পারলি? ফাইজ হা করে চেয়ে আছে শুদ্ধর দিকে। রেগে বলে, আরে তুই কার কথা বিলিভ করছিস? একে আমি চিনি না। শুদ্ধ ফাইজের হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের ভেতরে যেতে যেতে বলে, এসব কি হচ্ছে? আমার বোনটার কপাল পুড়ল।